যখন আমি চুয়েটে প্রজেক্ট ক্লিয়ার করব ওই জন্য স্যারের সঙ্গে দেখা করা শুরু করলাম, সে সময় আমাদের একটা রিইউনিয়ন হয়েছিল সিএসসি ডিপার্টমেন্টের। তো সেই রিইউনিয়নে আমাকে অনেকগুলো কাজ করতে হয়েছিল, সেই কাজগুলো আমি মানে খুশি মনেই করতাম। প্রোগ্রাম অ্যারেঞ্জ করার কাজগুলো পারতাম, মোটামুটি কালচারাল কাজগুলো করতে ভালো লাগতো। তো সেখানে একটা পার্ট ছিল এই, আমাদের ব্যাচে আমি 2002 তে ইন্টারমিডিয়েট পাস করেছিলাম, এইচএসসি 2002 তে। আমাদের ব্যাচে যারা চুয়েট থেকে গ্রাজুয়েশন করে বেরিয়ে গেছে তারা সবাই স্টেজে উঠে তাদের পরিচয় দিচ্ছিল আর কি। কেউ আছে এরিকসনে, কেউ আছে বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে, গ্রামীণ ফোনে আছে, তখন তো একটেল ছিল, একটেলে আছে, ওগুলো পরিচয় দিচ্ছিল। আমি তখন আমার সুপারভাইজার স্যারকে বললাম, স্যার আমাকে স্যার আমাকে এই পার্টটা থেকে ক্ষমা করেন। স্টেজে স্যার অনেক মানে সামনে অডিয়েন্সের স্যার সব ছোট ভাই বোনরা বসে আছে, আমি ওদের সামনে গিয়ে কিভাবে বলবো আমি এখনো পাস করি নাই। বলে না, তোমাকে বলতে হবে। স্যারের কাছে হাত জোর করছে, হাত জোর করলে কেউ দেখলে কিন্তু খুব কষ্ট লাগে। তো আমি বললাম, স্যার আমাকে এই পার্টটা থেকে ক্ষমা করেন স্যার, আমি অনুষ্ঠানে সব কাজ করে দিয়েছি, এটা স্যার আমার এই পার্টটা থেকে আমাকে ক্ষমা করেন। তখন স্যার খুব গম্ভীর ভাবে বললো, সুশান্ত স্টেজে উঠো, ইটস এ পার্ট অফ ইউর প্রজেক্ট। তখন তার কিছু করার নেই। তো স্টেজে উঠলাম, তখন মনে হচ্ছিল যে ওই সময় যদি মারা যেতে পারতাম হয়তো পৃথিবীতে আরো সুন্দর হতো, ওরকম মনে হচ্ছিল। খুব কষ্ট লাগতেছিল। আবার এতগুলো ছোট ভাই বোন, তখন প্রায় 500-600 অডিয়েন্সের লোকজন বসেছিল, সবাই আমাদের জুনিয়র। ওদের সামনে তো কান্নাও করা যায় না, ঝামেলা। আপনার খুব কান্না পাচ্ছে, আপনি কান্না করতে পারতেছেন না, এটা খুব কষ্টের। তো সবার কাছে মাইক্রোফোন আসতেছে, বিভিন্ন কিছু বলতেছে, আমার কাছে মাইক্রোফোন আসছে। আমি আসলে কি বলবো? আমি বললাম, মানে সবাই আসলে কিছু করা বলতে যেটা বোঝায় তেমন কিছু আমি করি না, তবে তেমন কিছু করার জন্য আমি চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে আমি পাশের জনকে মাইক্রোফোন দিয়ে আমি পেছনে চলে গেছি, দ্রুত পেছনে গেছি। হচ্ছে ওখানে বেসিন ছিল, তো বেসিনে গিয়ে অনেক কান্না করতেছিলাম, আমার চোখে পানি দিচ্ছিলাম। তো আমার খুব প্রিয় একটা ফ্রেন্ড শুভঙ্কর, তখন সে পেছন থেকে জড়িয়ে ধরে বললো, সুশান্ত আজকে দিনটার কথা মনে রাখো, এত কান্না করে কি হবে। এই আমার লাইফের খুব টার্নিং পয়েন্ট কয়েকটার মধ্যে এটা ছিল একটা। তো যাই হোক, হ্যাঁ পরের স্লাইডটা। বিশ্বের কিছু হয় দেখি না একটু বেঁচে থেকে, যে জীবনটা আমার মায়ের দেওয়া সেটাকে আমি নিজের হাতে কিভাবে মেরে ফেলি, এটা একটু বলি ঘটনাটা। এই ধরনের যে কষ্টের অনুভূতি গুলো, প্রচন্ড কষ্টের অনুভূতি, আমার আবার মানে ছাকা খাওয়া টাইপের কোনো ব্যাপার ছিল না। তো আমার অন্যান্য কষ্ট ছিল, কোন আইডেন্টিটি ছিল না, কেউ পাত্র দিচ্ছে না, কিছু করতে পারছে না, আমার জন্য আমার বাবা মা কান্না করে, ছোট ভাই কান্না করে, এটা খুব কষ্টের ব্যাপার। তো এই কষ্টগুলো থেকে আমার কাছে মনে হয়েছে, একটা সময় আমার ফিল হয়েছে আমাকে আসলে পৃথিবীতে কেউ চায় না। যাকে পৃথিবীতে কেউ চায় না সে আসলে পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নাই। ইমোশনাল হয়ে মানুষ অনেক কিছু ভাবে না, কষ্ট থেকে আমার সে ব্যাপারগুলো হয়েছিল আর কি। তো যেহেতু আমার কোনো বেঁচে থাকার অধিকার নাই, চিন্তা হয়েছিল এটা খেলে যদি সত্যি সত্যি মারা যায় তখন কি হবে। এটা ছিল প্রথম চিন্তা। দ্বিতীয় চিন্তা হচ্ছে, আচ্ছা খেয়ে ফেললাম, ধরে নিচ্ছে বিষটা বিশুদ্ধ এবং আমি সাকসেসফুলি মারা যাব, এরপর যেটা হবে কি হবে? চোখ বন্ধ করে দেখলাম আমার মা খুব কান্নাকাটি করবে। মায়ের কান্না দেখতে খুব কষ্ট লাগে। আমার বাবা হচ্ছে লয়ার, ওনাকে ফোন দিলে উনি কোর্ট থেকে দৌড়ায় চলে আসবে, উনিও কান্নাকাটি শুরু করবে। আমার ছোট ভাই সবকিছু দেখে বুঝবে না প্রথমে কিছুক্ষণ কি করা উচিত, এরপর সেও কান্নাকাটি শুরু করবে। এটা একটা ঝামেলা। পরে আমি নিজেকে, আসলে ব্যাপারটা হচ্ছে কি, সুইসাইড করার নিয়ম হচ্ছে এটা করে ফেলতে হয়, এত কিছু ভাবলে হয় না। তো আমার সাহসটা কম ছিল ভাই, সাহস থাকলে তো প্রেমই করতে পারতাম। প্রেম করা সুইসাইড করা কিন্তু কাছাকাছি, তো বুঝাই সাহস লাগে। আমার সাহস ছিল না, আমি কোনোটাই করতে পারিনি। তো এখন যেটা হয়েছে, পরে ভাবলাম আমার যে লাইফটা আমার মায়ের দেয়া, সেই লাইফটাকে আমি কিভাবে নষ্ট করবো নিজের হাতে, এটার কোনো অধিকার আমার নাই। খুব ইমোশনাল হয়ে গেছিলাম, প্রচুর কাঁদতেছিলাম ওই সময়, আমার এখন মনে আছে অনেক কাঁদতেছিলাম নিঃশব্দে। মানে তখন ওয়াশরুমে গিয়ে কাঁদতেছিলাম, আমার রুমের সঙ্গে যে ওয়াশরুমটা ছিল, কাঁদতেছিলাম। তখন ভাবলাম যে ঠিক আছে, আমি আমার বন্ধুদের মতো হয়তো অতটুকু ব্রাইট ক্যারিয়ার করতে পারবো না, সত্য কথা। আমার বন্ধুরা অনেকটুকু চলে গেছে, অনেকে চাকরির বয়সী হয়ে গেছে 2 বছর। আমি হয়তো ওদের মতো ভালো কিছু করতে পারবো না, অসুবিধা নাই। আমি পৃথিবীর আর 10টা উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে থাকে সেভাবে না হোক, একজন অনুজ্জ্বল মানুষ হয়ে বেঁচে থেকে দেখি না কি হয়। স্রেফ বেঁচে থেকে দেখবো, একটুখানি বেঁচে থেকে দেখি কি হয়। স্রেফ বেঁচে থেকে দেখার কারণে আজকের অবস্থানে আমি দাঁড়িয়ে কথা বলতে পারছি, আর কোনো কিছু